বিপিএল আমরা কোনো ফাইন্যান্সিয়াল মডেলও তৈরি করতে পারি না, বিপিএল কোনো ব্র্যান্ডও হতে পারে না। ধরেন রনি ভাই, আপনার আমার তো আসলে ফাইন্যান্সিয়াল মডেল নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। আপনি আমি এন্টারটেনমেন্ট নিব, কিন্তু আপনি আমি এখন এন্টারটেনমেন্ট নিতে পারি না বিপিএল দেখলে। সো হোয়াটস ইউর অবজারভেশন যে আসলে বিপিএলটা ব্র্যান্ড কেন হয় নাই আসলে? কারণ ব্র্যান্ড করতে চায়নি ক্রিকেট বোর্ড। প্রত্যেকটা বার বিপিএল শুরু হওয়ার আগে আমরা যখন প্রেস কনফারেন্সটা হতো, যে কোশ্চেনগুলো থাকতো, আমি তো প্রচুর কোশ্চেন করি আর কি, তো কোশ্চেনগুলো সেম থাকতো, মানে প্রতি বছর যে কোশ্চেনগুলো করতাম সেগুলোই থাকতো। তারা কখনো ব্র্যান্ড করতে চায় নাই। এই দায়টা আসলে তো মানে শুরুটা যখন হয়েছিল তখন ছিলেন লোটাস কামাল বোর্ড সভাপতি ছিলেন, তারপরে তো পাবন ভাই এলেন। তাদের সময় একটা লম্বা সময় তিনি এসে প্রথমে যেটা করেছিলেন যে যেহেতু তখন ফিক্সিং কেলেঙ্কারির একটা ব্যাপার ছিল, একটা ধাক্কা ছিল, একটা বছর তিনি বিপিএল অফ রেখেছিলেন, হুইচ ওয়াজ গুড, সেটা ভালো একটা ব্যাপার ছিল। কিন্তু তারপরে যখন যতটা গুছিয়ে শুরু করা দরকার ছিল সেটা তারা করতে পারেন নাই। যেটা হলো যে তারা ব্যাপারটাকে একটা মানে ওই যে শুধু শুধু বিনোদন হিসেবেই তারা দেখেছেন। তারা মনে করেছেন যে অনেকে আসবে, এটা ভলান্টিয়ারি একটা টুর্নামেন্ট। হ্যাঁ, আমরা যখন এই ফিনান্সিয়াল মডেল নিয়ে প্রশ্ন করতাম বা দলগুলো কেন এখানে ইনভেস্ট করবে, তারা কি রিটার্নটা পাবে, তাদেরকে আপনি ওই লভ্যাংশ দিচ্ছেন কিনা। সো তারা তখন ওই সবসময় যে বিপিএল গভর্নিং কাউন্সিল যারা ছিলেন, মল্লিক ভাই বা এই পাবন ভাই যারা ছিলেন, তারা তখন বলতেন যে এখানে আসবে দেশের ক্রিকেটের জন্য, দেশের ক্রিকেটের জন্য তারা দেশের ক্রিকেটে আসবে, তারা এখানে প্রচার পাবে, তারা এখানে গ্ল্যামার আছে এবং দেশের ক্রিকেটের জন্য তারা ইনভেস্ট করবে। এখান থেকে যদি তারা কিছু পায় তো পেলো, না পেলে নাই, মানে ব্যাপারটা ছিল ভলান্টারি একটা সার দেশের ক্রিকেটের জন্য। দেখুন, এটা শুনতে খুব ভালো শোনায়, কিন্তু এটা তো আসলে কার্যকর কোনো পদ্ধতি নয়। এবং এটা যেটা এর আগেও হয়েছে যে বেশ কিছু ভালো গ্রুপ আছে। একটা উদাহরণ দিতে পারেন, চিটাগাংয়ের একটা গ্রুপ এসেছিল, ডিবিএল গ্রুপ। জি, তারা বাংলাদেশের বিজনেস সেক্টরে যথেষ্ট রেপুটেড, গার্মেন্টস সেক্টরে। তারা এসে 2 বছর থেকেছে, ভালো ইনভেস্ট করেছে। তারপর তারা তো একদম প্রফেশনাল একটা সেট আপ, তারা তো চাইবে রিটার্ন। দেখেছে কোনো রিটার্ন নেই, চলে গেছে। সো এইভাবে তো আসলে চলতে পারে না। দিনের পর দিন যারা চলে গেছে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স আমরা বলি এত সফল একটা ফ্র্যাঞ্চাইজি, তারা রিটার্ন কি পেয়েছে, তাই না? তারা তো ঠিক আছে, তাদের সেই আর্থিক সক্ষমতা ছিল, তাদের হয়তো ফ্র্যাঞ্চাইজি ওনার ছিলেন দেশের একজন মন্ত্রী, একজন অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী। তারা হয়তো একটা জায়গায় ফোন করে দিলেন অমুক ব্যাংকে, অমুক প্রতিষ্ঠানে, তারা স্পন্সর নিয়ে আসছেন। কিন্তু এটা তো প্রায় প্রফেশনাল ওয়ে হলো না। তিনি মন্ত্রী বলে তার হয়তো ফ্র্যাঞ্চাইজি দাঁড়িয়ে গেছে, যাদের ফ্র্যাঞ্চাইজির ওনার মন্ত্রী না, তাদের কি, তারা কি পাচ্ছে? সো বছরের পর বছর কিন্তু এটাই চলেছে। তারা আসলে সত্যিকার অর্থে এই জিনিসটাকে একটা ফিনান্সিয়াল একটা মডেল কিন্তু দাঁড় করাতে চাননি, তারা প্রফেশনাল সেট আপ দাঁড় করতে চাননি। এটা একটা ভাই একটা পরিকল্পনার ব্যাপার, ইচ্ছাশক্তির ব্যাপার। এবং বিপিএলটা একসময় রশিদ খান বিগ ব্যাশ বাদ দিয়ে বিপিএল খেলতে এসেছেন, এই রেপুটেশনটা ছিল। বাংলাদেশের আপনার দর্শকের কথা বলুন, বাংলাদেশের আতিথেয়তার কথা বলুন, সব কিছু মিলে সুনীল নারায়ণরা তো এসেছেন, কায়রন পোলার্ডরা তো এসেছেন, তাই না? কিন্তু একটা সময় দেখা গেছে কি, আমার স্পষ্ট মনে আছে, শুনছিলাম যে রশিদ খান জানতে চাচ্ছে যখন বছরের আপনার ধরুন বিপিএল হয়তো 6-7 মাস পরে হবে, কিন্তু বিগ ব্যাশ কিন্তু দেখুন একটা টুর্নামেন্ট শুরু হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তারপর পরে কিন্তু পরের টুর্নামেন্টের মোটামুটি দল গোছানো শেষ হয়ে যায় তাদের। তো রশিদ খান এখানে জানতে চাচ্ছেন যে তোমাদের বিপিএলটা কবে, কিংবা আদৌ হবে কিনা। যখন তিনি ক্ল্যারিটি পান নাই, তিনি বিপিএল বাদে অ্যাডিলেড স্ট্রাইকার্সের নাম লিখেছেন বিগ ব্যাশে। সো এই আস্তে আস্তে বিপিএল বাজারটা এইভাবে হারিয়েছে আপনার প্লেয়ারদের কাছে, এবং ওই আর্থিক মডেল তো আলটিমেটলি দাঁড়ায় নেই। একটা সময় গিয়ে হলো যে বিপিএল আপনার কন্টিনিউটি যেটা ছিল, সেই কন্টিনিউটিটা আর থাকে নাই। তখন ওই বড় বড় স্টাররাও কিন্তু আগ্রহ হারিয়ে ফেলেছে। সব কিছু মিলিয়ে আসলে বিপিএল ক্রমে তলানিতেই গেছে।